বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এবং জাতীয় নদী রক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, বর্তমান সরকার প্রায় 6 মাসের কাছাকাছি তার সময় হতে চলেছে, 5 মাসের বেশি সময় পার করেছে দায়িত্ব নেবার পর থেকে। সো এই কয় মাসে আপনার দৃষ্টিতে সবচেয়ে বড় অর্জন কি সরকারের, আর সবচেয়ে বড় অপূর্ণতাটা কোথায়? সবচেয়ে যদি বড় বলেন যে 6 মাস সরকারটা আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারটা চলতেছে, আপনার সংসদ চলতেছে, সেইখানে নানা বিষয়ে আলোচনা হচ্ছে, মন্ত্রীদেরকে আপনি তারাও বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ উদ্যোগ নিছেন। সব কিছু মিলাইলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ধরেন কত 10 বছর কোনো গণতন্ত্র ছিল, 10-12 বছর গণতন্ত্র ছিল না, আপনার সংসদ ছিলই না, সংসদ ছিল আপনার ভাঙাচোরা একটা সংসদ ছিল। তো সেই তুলনা যদি আপনি কম্পেয়ার করেন, এটা একটা বড় ধরনের আমি বলবো অ্যাচিভমেন্ট। আর একটা হচ্ছে যে এইখানে মানুষ মিছিলে যায়, এই ভয় নাই তাকে ধরে নিয়ে যাবে, গুম হয়ে যাবে, পরে তার লাশ পাওয়া যাবে নদীতে কিংবা পাওয়াই যাবে না, এই ভয়টা কিন্তু নাই। এই ভয়টা নাই যে তাকে ক্রস ফায়ার করে, কাহিনী সাজায় ক্রস ফায়ার করে মেরে ফেলবে। এগুলির থেকে যে সরকার, এগুলি থেকে যে এখন পর্যন্ত বললাম যে মুক্ত রাখতে পারছে, এটাকে আমি ধন্যবাদ জানাই। আমি এটাকে জানাই যে এটা একটা স্বস্তির বিষয়। কারণ যেখানে এই ধরনের ঘটনাগুলি ঘটতো, ক্রস ফায়ার হতো, প্রায় দিনই ক্রস ফায়ারের কাহিনী ছিল, এটা একটা কমন হয়ে যাচ্ছিল। তো সেগুলি থেকে তো সরকার মুক্ত রাখতে পারছে যে তার সেনাবাহিনী, তার বিজিবি বা তার সিকিউরিটি বাহিনী, পুলিশ এগুলিতে এনগেজ হইতে পারতেছে না, যেটা আগের সরকার এনগেজ করছে। তো এটা তো এই লাইনে আপনি দেখতে হবে। কিন্তু যদি আপনি বলেন যে চাউলের দাম কি কমছে, কমে নাই, বাড়ছে, হ্যাঁ বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, জব ক্রিয়েট করতে পারছে, পারে নাই। এগুলি কিন্তু আপনার আমাদেরকে অনেকটা হতাশ করবে। তা আমাকে হতাশ করবে না, কারণ 6 মাস একটা অল্প সময়। কিন্তু আমি দেখব যে আরও 6 মাস পরে তার জব ক্রিয়েশনে কী আছে। জব ক্রিয়েশন হচ্ছে জবলেস রেটটা হচ্ছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, সেইটার উপরে অনেকটা সাকসেস নির্ভর করবে। আশা করি সরকার সেই দিকে অ্যাকশন নেবে, এইটাই মনে করি আমি। আর ফেইলিওর যদি বলেন, ফেইলিওর এভালুয়েট করার তো সময় হয় নাই 6 মাস। তবে কিছু কিছু মন্ত্রীর কর্মকাণ্ড আমাকে খুব করে, মানে হাস্যকর হয়ে যায়। যেমন আমাদের যে রেলওয়ে মন্ত্রী মহোদয়, উনি ফ্লাড প্লেন নিয়ে বললেন যে ফ্লাড প্লেন রক্ষা করতে হবে। এটা আসলেই মানে অভিভূত হওয়ার মতোই ঘটনা যে মন্ত্রীরা সাধারণত ফ্লাড প্লেন নিয়ে মাথা কামায় না। কিসের ফ্লাড প্লেন? উনি বলছে ফ্লাড প্লেন রক্ষা করতে হবে। এই ফ্লাড প্লেন রক্ষা করতে যায় ওইখানে উনি বলছেন যে এই যে ভায়াডাক্ট, রেলের যে সেতুর ভায়াডাক্ট, ব্রিজের মতো, ওইখানে উঁচু ছিল, মাটি কেটে নিতে হবে। তো ওনাকে ওনার অফিসাররা মিসগাইড করছে, ভীষণভাবে ওনাকে মিসগাইড করছে। ওইখানে ফ্লাড প্লেন যদি থেকেও থাকে, ওইখানে ফ্লাড প্লেনের পানির মুভমেন্টের কোনো বাধা ছিল না, 1। 2 নম্বর হচ্ছে মাটি যদি কাটতে হয়, সেটা তো আপনি করবেন, টেন্ডার করবেন, সেখানে আপনি টেন্ডার করে মাটি কাটবেন, রাইট? টেন্ডার হয়েছে, টেন্ডার হইলে সেখানে একটা সাইনবোর্ড থাকে যে এই কাজ এত দিনের মধ্যে এই কোম্পানি শেষ করে, সেটা কিন্তু নাই। মাটি কাটার পরে এই মাটি তো গভর্নমেন্টের মাটি, ড্রেস ম্যাটেরিয়াল যে একটা বিধি আছে, ওই লাইনেই কাজ করতে হবে। সেগুলিকে নিয়ে আপনার এক জায়গায় রাখবে, এই ইউনো বা প্রশাসনের লোকেরা ওটাকে নিলাম করে বিক্রি করে দেবে, রাইট? তো এগুলো তো করে না, সবাই যে কেউ বুঝতে পারবে যে মাটি চুরি হয়ে গেছে। এই মাটি চুরি হয়ে গেছে সেই বিষয়টাকে উনি 2 বার ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। এটা খুব ক্ষতি করছে, এই সরকারের ক্ষতি করছে। আমি আসবো আবার আপনার কাছে। ব্যারিস্টার সরওয়ার হোসেন, আমরা জানি যে 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এবং তার মিত্রদের জনগণ ভোট দিয়েছে, 2/3 আসন দিয়েছে। বিএনপির একটা রাজনৈতিক সংস্কারের রূপরেখা 31 দফা ছিল,
তার একটা ইশতেহার ছিল, তার ভিত্তিতে মানুষ হয়তো ভোট দিয়েছে, আমরা স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়। অন্যদিকে একটা গণভোট হয়েছে, যদিও কেউ কেউ এই গণভোটকে ত্রুটিপূর্ণ গণভোটও বলছেন, এবং সেই গণভোটে জনগণ একটা সাংবিধানিক সংস্কারের পক্ষে মত দিয়েছেন বলে অনেকেই বলছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপির অঙ্গীকার বা রাষ্ট্র কাঠামোর সংস্কারের রূপরেখা বলি সেটা বিবেচনায় নেই, বা গণভোটের জনগণের রায়কে বিবেচনায় নেই, যেভাবেই নিই না কেন, এই সাংবিধানিক সংস্কার সেটা বাস্তবায়নের গতি কি সন্তোষজনক কি না আপনার কাছে? ধন্যবাদ জিলু ভাই, ধন্যবাদ মঞ্জু ভাই এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন জিল্লুর ভাই, আমার ক্ষুদ্র জ্ঞানে যে সমস্ত জাতি গঠন হয়েছে আমরা দেখেছি সেখানে একজন ভালো নেতা আসছে, একজন প্যারামাউন্ট নেতার রোল ছিল। সেটা আপনার জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে লিঙ্কন, মাহাথির মোহাম্মদ, যে উদাহরণগুলো আমরা দেই, একজন প্যারামাউন্ট নেতা একটা ধ্বংসাবশেষ ডিসফাংশনাল স্টেটকে ফাংশনাল স্টেটে পরিণত করে সেইখানে ক্রমান্বয়ে টেক অফ করে ন্যাশন। আমাদের দুর্ভাগ্য হলো আমাদের জাতি গঠনই হয়নি এখন পর্যন্ত। জাতি গঠন করার যে প্রক্রিয়াটা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশে, সেইটা প্রেসিডেন্ট জিয়া শুরু করেছিলেন লিঙ্কনের মতো, কিন্তু উনি খুব অল্প সময় পেয়েছেন, যার জন্য উনি করতে পারেননি। এবং ওনার এই উদাহরণটা আমি সবসময় বলি যে হি ফায়ার্ড অন অফ হিজ স্টাফ, তার স্টাফকে ফায়ার করছে সিম্পলি একটা ভিসিপি এনেছিল বিনে পারমিশনে। তাহলে এই যে দুর্নীতির মানে টুটি চেপে ধরার যে আমরা কথা শুনছি, তারেক সাহেব নিজেই বলেছেন এইটা কিন্তু ঘর থেকেই প্রথম শুরু করতে হয়। এবং আমরা অষ্টম বৃহত্তর কান্ট্রি, কিন্তু আপনার ডেমোগ্রাফিক কোয়ালিটি, যেটা মানুষের যে কোয়ালিটি, হিউম্যান রিসোর্স, সেইটা আমাদের হয়নি। আপনি এই ফুটবল খেলা দেখছেন যে একটা ছোট কেপ ভার্গা, একটা ছোট দ্বীপরাষ্ট্র, মাত্র 1.5 লক্ষ লোক, তারা ফুটবল খেলায় আপনার 48টা জাতির ভিতরে আসতে পারে, আর আমরা 20 কোটি নিয়ে সেখানে যেতে পারি না। সেটা শুধু আমাদের লজ্জা পাওয়ার না, সেটা ইন্ডিয়া, পাকিস্তান, এই ছোট ছোট অনেক দেশ, চায়না 150 কোটি। তবে ভালো দিক আছে ক্রিকেটে আমাদের একটা অবস্থান আছে, কিন্তু ক্রিকেট আবার সবাই খেলে না, ফুটবলটা পৃথিবীর সবাই খেলে। বলা হয় যে এই ফুটবল খেলাটা হলো পৃথিবীর দ্য বিগেস্ট ইভেন্ট ইন দ্য প্ল্যানেট, বিগেস্ট। সেকেন্ড বিগেস্ট কোনটা? অলিম্পিকে সব ধরনের থাকে। তাহলে এই আমাদের একদিকে ডেমোগ্রাফিক কোয়ালিটি, জনগণের যে ওভারঅল কোয়ালিটি, সেইটা আমরা ডেভেলপ করতে পারি নাই। জার্মানরা নিজে থেকে বলতে হলো মার্শাল রেস, জাপানিজরাও এরকম মনে করে। এইগুলো সৃষ্টি করতে হলে আপনার ওই ভিশনারি নেতৃত্ব দরকার, যার জন্য বাংলাদেশে একটা রাজনৈতিক পিকুয়ালিটি সৃষ্টি হয়েছে যে প্রতিনিয়ত একটা ইন্টারভেলের পর একটা পতন হয়, একটা গণ উদ্বুত্তন হয়। এই জায়গায় আমরা বাঙালিরা খুবই এক্সপার্ট। এক সময় সব রাস্তায় নেমে যায়, এবং যারা গণতন্ত্র পরিহার করে একটা স্বৈরতান্ত্রিকতা থেকে ধাবিত হয়, তারা পালিয়ে যায়। এবং এই পরিপ্রেক্ষিতে রাজনীতি এমন একটা বৃক্ষ পরিণত হয়েছে যে এখন আর মাঝখানে কিছু নাই। কি নাই মাঝখানে? আইদের ক্ষমতা, নাইলে জেলে, নাইলে বিদেশে। আমার প্রশ্ন ওই জায়গায় আসতেছি আমি একটু বলি যে এই যে জাতি গঠন হয় না, যার জন্য আমরা বারবার এইরকম একটা পলিটিক্যাল টার্মোলের ভিতরে ঢুকি। রাজনীতি থেকে একটা চুরির মহা মেশিন বানাইছে সবাই, 90%। এখন 90% চোর নিয়ে আপনি কীভাবে সুশাসন ন্যায় বিচার আনবেন? তাহলে ওই জায়গাটায় প্রথম হাত দিতে হবে যে 90% চোর কীভাবে নিবারণ করা যায়। রাজনীতি নামে যে বড় বড় চোর, সেগুলোকে মঞ্জুর ভাই যে কথা বলছে তার সাথে অ্যাড করি। অনেক বাইদিসটা বেশ কিছু ভালো উদাহরণ বলার মতো রয়েছে, যেমন গুম ক্রসফায়ার নাই, গাড়ি প্লট বন্ধ করছে, যেটা দীর্ঘদিন এই দেশের মানুষের দাবি ছিল, এবং এটা কোনোভাবে যাতে ফেরত না আসতে পারে। বিদেশ ভ্রমণ, তুচ্ছ তাচ্ছিল্য ঘটনায় এই খিচুড়ি রান্না করতে দেখতে বিদেশে যাবে, এইভাবে জনগণের টাকা তারা ফুর্তি করেছে। ডিনার, উনি বাজেটের পরে একটা ডিনার উনি সেটাকে প্রত্যাখ্যান করেছে। আই অ্যাপ্রিসিয়েট দিস ইজ দ্য লিডারশিপ কোয়ালিটি হি ইজ ডেমনস্ট্রেটিং। বাস টার্মিনালগুলো উনি সরাবার জন্য নির্দেশ দিয়েছে, আমরা দেখতে চাই দ্রুত। কিন্তু অনেক সময় অনেক মন্ত্রী অনেক কিছু করছেন, সেগুলোকেও উনি বাতিল করে দিচ্ছেন। হ্যাঁ, সেই জন্য আমি যে একটা মানুষের ভিতরে একটা ধারণা আছে, যেহেতু আপনি মন্ত্রীর কথা বললেন, যে মন্ত্রিসভায় কয়জন মন্ত্রী আছে ক্যাশ এবং কাইন্টে ম্যানিপুলেট হয় না।
সেইটা আসলে তদারকি করা দরকার, ক্যাশ এবং কাইন্ডে। নিশ্চয়ই উনি করবেন, কারণ উনি তো এটা নিশ্চয়ই করবেন। 6 মাস বেঁধে উনি দিয়েছিলেন এবং 6 মাস প্রায় শেষের পথে আর 6 মাস পরে শেষ হবে। সো উনি যদি মন্ত্রীদেরকে 2 নিয়ন্ত্রণ সপ্তাহ। করতে পারে তাহলে উনি হাফ ডান। আর দুর্নীতি যদি উনি নিবারণ করতে পারে তাহলে হি উইল বি এ সাকসেসফুল পলিটিশিয়ান। আই হোপ দ্যাট হি ক্যান ডু দ্যাট। কিন্তু যে জায়গাটায় কোনো পরিবর্তন হয় নাই, যেমনটা মঞ্জুর ভাই বলেছেন, চাঁদাবাজি, আপনার এখন নতুন করে সালিশ ব্যবসা শুরু হয়েছে, সালিশ বাণিজ্য। হ্যাঁ। তারপরে এই যে ইলেকশন ব্যতীত আপনি বিভিন্ন জায়গায় পরাজিত ক্যান্ডিডেটকে বসাই দিচ্ছেন, এটা তো আওয়ামী লীগ করছে, আপনি কেন এই উদাহরণ ফলো করবেন? সর্বশেষ বার কাউন্সিলে আপনি একটা অ্যাডক কমিটি বসাই দিলেন, এটা তো একটা নির্বাচিত বডি। তো এমন যদি হয় যে এখনই আপনি নির্বাচন করতে ভয় পাচ্ছেন, তাহলে তো 2 দিন পরে নির্বাচনের দিকে যেতেই পারবেন না, তাহলে তো আপনি স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হচ্ছেন। আপনি ওখান থেকে কিভাবে রিভার্স করবেন? দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ অ্যাট দিস মোমেন্ট। আপনি যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধি আসার কথা, সেইখানে সব আপনি অনির্বাচিত লোক, সিম্পলি বিকজ দলের কিছু লোককে অ্যাপিজ করতে হবে। দেয়ার শুড বি নো অ্যাপিজমেন্ট পলিসি। কোনো অ্যাপিজমেন্ট পলিসি কে দেয়? হোয়াট ইজ রাইট? আপনি চেয়ারে বসেন যে এই চেয়ার অত্যন্ত গরম, অনেক দাবি পূরণ করা যায় না, উনি নিজেই হোয়াট ইজ বলেছেন। দ্য ন্যাশনাল ইন্টারেস্ট? তাহলে গরম হইলে আপনি এই যে খুশি করার রাজনীতি, অমুক এত কষ্ট করছে, এমনও লোক আছে থার্ড ক্লাস আজীবন 3rd ডিভিশন পাইছে, কোনোদিন কোনো একটা পিওনের চাকরি দেয়, হঠাৎ করে এসে জেলা প্রশাসক হয়ে গেছে। এখন গাড়ি পেয়ে নিজের বাবার 14 বছরের একটা গাড়ি ব্যবহার করতে পারে না, এখন গাড়িটাকে 14 গোষ্ঠী এখন সেই গাড়ি ব্যবহার জেলা করে। পরিষদের হ্যাঁ, জেলা পরিষদ। দিস মাস্ট বি স্টপ। এখন আসি ব্যর্থতার সবচেয়ে বড় জায়গাটা, ওই জায়গাটা যেটা আপনি বলছেন, সাংবিধানিক আপনার সংস্কার। যে মানুষের এই গণভোটের রায়টাকে কোনোভাবে অবহেলা করা উচিত হবে না। এবং যে অর্ডিন্যান্সগুলো আপনি বাতিল করেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের লং টাইম দাবি ছিল সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের একটা আইন এবং সুপ্রিম কোর্টের একটা স্বাধীন একটা আপনার সচিবালয়, সো এবং গুম কমিশন, যে আইনগুলো জবাবদিহিতে আনার জন্য প্রয়োজন ছিল, সেই আইনগুলো বাতিল করেছেন। যত দ্রুত সম্ভব সেই আইনগুলো আপনি নতুন করে বিল উঠান, না হলে এইটা আপনি বড় ধরনের বিপদে পড়বেন। কারণ এইটা এক ধরনের ঐতিহাসিক ভুলে রূপান্তরিত হবে যে শুরুতেই আপনি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন, জন আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছেন। জন আকাঙ্ক্ষার বিপক্ষে যে কেউ কোনোদিন বেশি দিন টিকে থাকতে পারে নাই, জিল্লুর ভাই, এইটা মনে রাখতে হবে। এবং সর্বশেষ এডুয়ার্ড করি যে আমাদের এই অভ্যুত্থানে আমি সামনের সারি থেকে আমি এইটা লিড করেছি, এখনো সব জায়গায় আমি আমার সামনে এরকম গুলি হচ্ছে, সামনে আগায় গেছি। যারা দেখে নাই, সামনে থেকে যারা দেখে নাই, তাদের এই বাস্তবতা 100% অনুমোদন করা সম্ভব না। রাষ্ট্র পরিচালনার জন্য আমার লোক না, যে ওই পদের জন্য, কোনো একটা কাউন্সিল পদের জন্য জনগণের সাথে, দেশের সাথে, হু ক্যান ডেলিভার দ্য বেস্ট। আমেরিকান রাজনীতিতে ডেমোক্রেট আপনার রিপাবলিকান থেকে একজন ডিফেন্স মিনিস্টার দিয়েছিল, তাদের কোনো ডিফেন্স মিনিস্টার পায় নাই। আমার মনে আছে বোধহয় এটা স্টিফেন কোহেন, তাদের দল থেকে কোনো ডিফেন্স মিনিস্টার পায়নি বলে অন্য দল থেকে একজন ডিফেন্স মিনিস্টার আসছে। তারেক সাহেবের এই উদাহরণ দিতে হবে যে দায়িত্বের জন্য যে বেস্ট। তিনি তো উদাহরণ তৈরি করেছেন, তার দলের বাইরে গিয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ করেছেন। না, তিনি বেশ কিছু অ্যাডভাইজার করেছেন যারা কোনোদিন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। এটা নিয়ে একটু সমালোচনা আছে, এটা নিয়ে 2টা সমালোচনা। আমি বলছি যে বেশ কয়েকজন অ্যাডভাইজার, জি। তারপরে মন্ত্রী, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট করেছেন তিনি, যারা তার দলের সঙ্গে, রাজনীতির সঙ্গে কোনোদিনই যুক্ত ছিল না। পররাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে অনেকেই ভালো কথা বলে, কিন্তু কোশ্চেন অফ ফেয়ারনেস, আপনি আগে একটা সরকারের আপনার মন্ত্রী ছিলেন এবং বিএনপির দলের লোকে বলছিল যে তাকে এখান থেকে সরাতে হবে, যে আমেরিকান নাগরিক, ডিফেন্স ব্যাপারে তাকে বিরিফ করা হবে না। তাহলে এইখানে একটা কোশ্চেন আছে, কার চাপে নিলেন? এটা তো কখনো আলোচনায় আসে নাই। সো তার চেয়ে ভালো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে নাই? ডেফিনেটলি আছে, ডেফিনেটলি উই হ্যাভ বেটার ডিপ্লোম্যাট দ্যাট হিম। তাহলে এখানে একটা চাপ হয়েছে কিনা, এবং কোশ্চেন অফ ফেয়ারনেস কন্ডাক্টিং দ্য ইলেকশন, এই 2026 ইলেকশনে সে একটা ইলেকশনের রোলে ছিল এবং এখানে বলে লন্ডনের মিটিংয়ের মাধ্যমে সে ম্যানেজ করছে। ম্যানেজার না, ওই পদের জন্য যে বেস্ট তাকে চুজ করতে হবে। আর ডক্টর চৌধুরী, গণমাধ্যমের বিবেচনা আমি বলবো, কিছুটা নির্বাচনেরও বিবেচনায় 26-এর আমরা দেখতে পারি যে বাংলাদেশে এই মুহূর্তে ক্রিয়াশীল বা প্রধান রাজনৈতিক দল হিসেবে, যেহেতু আওয়ামী লীগ সাইডলাইনে আছে বা তার কার্যক্রম নিষিদ্ধ, বিএনপি, জামাত এবং এনসিপি। সো আপনি কি মনে করেন কিনা, বা কিভাবে এই দলগুলোর মধ্যে একটা রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য তৈরি হচ্ছে কিনা? এখন তো ভারসাম্য তেমন নাই। তা নাই কেন? আপনি দেখেন, যদি
আওয়ামী লীগের সদস্য সংখ্যা বা সাপোর্টারের সংখ্যা 1/3 ধরেন, তো 1/3 লোকরে একেবারে রাজনীতির বাইরে রেখে যে ভারসাম্যটা হবে সেটা টেম্পোরারি হবে, এটা অবভিয়াস। এখানে আওয়ামী লীগকে কোনো না কোনো আওয়ামী লীগ বলবো না আমি, আওয়ামী লীগের যারা সমর্থক যারা, তাদেরকে কোনো না কোনোভাবে রাজনীতির মধ্যে আপনার ইন্টিগ্রেট করতে হবে। আপনি এদেরকে বাদ রেখে আপনি একটা পার্মানেন্ট সলিউশন করবেন, সেটা কিন্তু হবে না। এখন কিভাবে করবেন সেটা আপনি করতে পারতেছেন না কেন? অ্যাকচুয়ালি আওয়ামী লীগের যারা এই যে জুলাই মাস চলতেছে, আমরা তো দেখছি যে যারা লুটপাট করছে, গুলি করছে, মানুষকে মারছে এবং টাকা পাচার করে দিচ্ছে, দুর্নীতি করছে, তাদের কয়জনের বিচার আপনি করতে পারছেন? আপনি তো তাদের বিচার করতে পারেন নাই এখনও। সেইভাবে যে স্পেশাল সব কমিশন করে তাদের যে টাকা পয়সা কোথায় কী করছে না করছে সেগুলো তো হচ্ছে না। সেগুলি আপনার এই যে আপনার বেক্সিমকোরকে বলা হয়েছে, আমি যেটা দেখলাম আজকে, যে তারা ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয় নাই, তারা ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয় নাই। তাহলে কি হয়েছে? তারা তো ঋণ নিয়ে টাকা পাচার করে দিছে। এসালম যে ঋণ খেলাপি হয়েছে, সে কি মানে ব্যবসায়িক কারণে ঋণ খেলাপি হয়েছে? সে টাকা একটা কোম্পানির নামে, একটা প্রতিষ্ঠানের নামে হাজার হাজার শত শত কোটি টাকা নিয়ে সেই টাকা সে সরাই ফেলছে। এখন এদেরকে আপনি কিভাবে বিচার করতেছেন? আমরা তো সেগুলি দেখি না। আমরা যেটা শুনি, লোকে বলে এবং সায়েন্স সিমটমও দেখা যাচ্ছে যে এদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, সামহাউ এদেরকে বাঁচায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেহেতু তাদের প্রচুর টাকা আছে, প্রচুর ম্যান পাওয়ার আছে, প্রচুর উকিল আছে, মুক্তার আছে, বহুত কিছু আছে। যদি আপনি এটা না করতে পারেন, আপনি যদি যে গত 16-17 বছরে আওয়ামী লীগের যে দুষ্কৃতিকারীরা যে অর্থনৈতিক ক্রাইম করছে, যে মানব অধিকার হরণ করছে, যে মানুষকে খুন করে ফেলাইছে, সেই বিচার যদি আপনি না করতে পারেন, এই যে ড্রাগের ব্যবসা করতো, যে বদি, সে ড্রাগেরই করতো, তা আপনি কী করছেন তাকে? সে কোথায়? আমরা তো তাদের যে এদের যে বিচার হবে এই ধরনের কোনো উদ্যোগ তো আমরা দেখতেছি না, যে যে ট্রাইব্যুনাল করা, এটা করা, সেটা করা, কিছু হচ্ছে না। আপনি যে মফস্বলে যদি যান, উপজেলা লেভেলে যদি যান, ডিস্ট্রিক্ট লেভেলে যান, যারা এইসব অপরাধ করছে, জমি দখল করে নিচ্ছে, চাকরি দিয়ে টাকা নিছে, স্কুল কলেজের টাকা নিছে, সবাই জানে। এরা আছে কি, এদের নামে আপনি একটা ওই কী বলে গায়েবী একটা খুনের মামলা দিয়ে দিয়েছেন, একটা খুন হয়েছে, 16-16কে নাম দিচ্ছেন এবং সেটা আমরা বাণিজ্য করতেছেন, পুলিশে বাণিজ্য করতেছে, আমি এগুলো জানি। আবার বিএনপির নেতারা বাণিজ্য করতেছে, মামলা দিয়ে মামলা উঠে আনার চেষ্টা করতেছে, বা ঠিক আছে তুমি দেশে থাকো। এইটা তো হইতে পারে না। আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করেন, স্পেশাল ট্রাইব্যুনাল করে এদের ধরে বিচার করেন। যদি আপনি সে বিচার না করতে পারেন, তাহলে আপনি এদেরকে কিন্তু আবার রাজনীতিতে আনতে পারতেছেন না। যে বাকিদেরকে আপনি তো ডিস্টিংগুইশ করতে হবে যে কারা অ্যাকচুয়ালি পলিটিক্যাল, মানে একজন সুনাগরিক কিন্তু একটা দল করে, যে দল নিষিদ্ধ আছে, আর হচ্ছে যেগুলি আপনার কুনাগরিক, লুটপাট করছে, এটা করছে, সেটা অপরাধী, তাদেরকে আপনি বিচারের আওতায় আনেন। আপনি সেটা আনতেছেন না। এইখানেই আমি কিছুটা মনে করি যে এই সরকারের একটা ব্যর্থতা। সো ব্যারিস্টার সরোয়ার, আমার আপনার কাছে একটু ওই ভারসাম্যের প্রশ্নটাই, যে রাজনৈতিক অন্তর্ভুক্তির কথা তিনি বলেছেন, যে এই অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা, স্ট্যাবিলিটি, এই দুইয়ের মধ্যে সরকার কি ভারসাম্য রক্ষা করতে পারছে? বা এটা খুব ডিফিকাল্ট হবে এবং আমি মনে করি ভারসাম্যটা দিনকে দিন বিলীন হয়ে যাচ্ছে। আবার একই ধরনের রাজনীতি সামনে আসতেছে, যে রাজনীতি আমরা 15 বছর দেখেছি, এবং সেই ধরনের একটা দাঙ্গা ফ্যাসাদ এগুলো আসতেছে। আমি গতকালকে তাহলে আবার ওই প্রশ্ন আসবে যে বিরোধী মতকে যদি জায়গা না দিলে গণতন্ত্র দুর্বল হয়, এটা সবাই বলবেন, কিন্তু একই সঙ্গে আবার অতিরিক্ত স্বাধীনতা দিলে এক ধরনের অস্থিরতা তৈরি হবে কি না? সেটা হয় না। আপনি যদি রাষ্ট্রের দায়িত্ব হলো একটা ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটিভ ইলেকশন করা, আপনি আপনার শাসন ব্যবস্থা 5 বছর চালাবেন। আমাদের সংবিধান অনুযায়ী যেহেতু 5 বছর টার্ম, এই 5 বছরের আপনার বিচার করবে জনগণ। কিন্তু যদি এরকম হয় যে ফেয়ার নির্বাচন হলে আপনি হেরে যাবেন, হেরে গেলে আপনার বিচারের সম্মুখীন হতে হবে, তখনই ওই স্বৈরতান্ত্রিক দিকে যায় যে যে কোনোভাবে আমার ক্ষমতা থাকতে হবে। এইটা একদম মন মানুষের থেকে প্রত্যাখ্যান করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হলো, আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, আপনার দায়িত্ব হলো
জনগণের সামনে একটা ফেয়ার, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। আই এগ্রি উইথ মঞ্জুর ভাই যে 1/3 মানুষকে এক্সক্লুড করে আপনি অন্তর্বর্তীকালীন সরকার অথবা আপনি ব্যালেন্স রক্ষা করতে পারবেন না। আমি বারংবার বলছি যে দক্ষিণ আফ্রিকায় যে উদাহরণটা ছিল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, যে যারা অপরাধ করছে তারা বিচারের সম্মুখীন হবে, আর যারা অপরাধ করে নাই তারা সমাজে নর্মাল জীবনযাপন করতে তাদেরকে আপনার সুযোগ দিতে হবে। এবং এইটা যদি হতো, আপনার 5ই আগস্টের পর থেকে যদি এইটা করতো, তাহলে কিন্তু হয়তো এই আওয়ামী লীগের ভিতর থেকেই দাবি উঠতো, অথবা তারা বলতো না ঠিক আছে আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, আমরা অন্যায় করিনি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আওয়ামী লীগ করছে বলেই তার নামে মামলা দিতে হবে, তাকে আপনার হেনস্থা করতে হবে। উদাহরণস্বরূপ আমি বলি যে আমি সবসময় এই উদাহরণ আসছে যে মেয়র আইবিকে ধরা উচিত হয়নি, তাকে কেন ধরলো? আমার জানা মতো তো আমি তার কোনো ক্রিমিনাল অফেন্স বা দেখি নাই। সুমন, ব্যারিস্টার সুমন, আমি আর সুমন একসাথে বার করছি। সুমনের আমি তো আমার জানা মতে আমি ওর কোনো অপরাধ দেখি নাই। হ্যাঁ, আপনার আর 2-1জনকে মান্নান সাহেবকে তো আপনি ছেড়ে দিয়েছেন, তারপরে সাবের সাহেব তাদেরকে তো আপনি ছেড়ে দিয়েছেন। তাহলে এইটা কিন্তু ইন্টিগ্রেটেড সোসাইটি করতো, যে যারা শুধু অন্যায় করছে, যারা পালাই গেছে, এবং অন্যায় করছে তার 80% পালাই গেছে, আপনি দেখেন তাদেরকে বিচার করে যদি আপনি বিচার করতেন, আর যারা কোনো অন্যায়ের সাথে জড়িত না তাদেরকে আপনি ঘোষণা দেন, অফিসিয়ালি ঘোষণা দেন যে তুমি তোমার নর্মাল কাজ করো, তোমার কোনো বাধার সম্মুখীন করা হবে না। নর্মাল কাজ কি? তার নর্মাল রাজনীতি, নর্মাল প্রয়োজন রাজনীতি করবে। আপনি তো বলেন না যে আপনি কার্যক্রম নিষিদ্ধ করেছেন, তারা যদি, এবং তখন হতো তারা যদি আওয়ামী লীগ করতে চায়, আওয়ামী লীগ সেটা হবে না, সেটা তো একটা আইনে বাধা আছে, কিন্তু তার ব্যবসা। কিন্তু কেউ যদি বলে যায়নি, তো এখনো এখনো প্রমাণিত না। এটা তো ঢাকা শহরে সব চুপ করে বসেছে। এখন একটা বড় গোষ্ঠীকে আপনি আন্ডারগ্রাউন্ড অথবা চুপ করায় রাখছেন, একসময় তো তারা খুঁজবে, সুযোগ খুঁজবে এবং সুযোগের অপেক্ষায়। তখন আপনি যদি তাদের ব্যবসা বাণিজ্য যদি করতে না দেন, তাদের নর্মাল সামাজিক কার্যক্রম করতে না দেন, সোশ্যাল ইন্টারাকশন যদি না হয়, তখন তারা তো আস্তে আস্তে স্যাবোকেটেড হবে। স্যাবোকেট অনলি অপশন দে লুক ফর যে পতন। এই সরকারের পতন না হলে তো আমাদের জীবন শেষ। তখন যে কোনোভাবে সুযোগ উঠবে আর একটা পতন ঘটাবার জন্য। এই সুযোগটা আমার মনে হয় মিস হয়েছে। এই যে একটা সোশ্যাল ইন্টিগ্রেশন এবং জাতীয় সংহতি সৃষ্টি করা, সেইটা এখানে মিস হচ্ছে বলে মনে করি। এই আর একটু অ্যাড করি যেটার সাথে বলছে, এই অনথার্ড সেইটা কেন করছে না? এই একদম আওয়ামী লীগের সময় যেরকম মিথ্যা মামলা হইতো, সেই রকম মিথ্যা মামলা এখনো চলছে। এখনো এই মিথ্যা মামলা থামাচ্ছে না। এই মিথ্যা মামলা না থামাতে পারলে ওইভাবে মানুষ প্রতিদিন হেনস্থার শিকার হচ্ছে, মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছে। কিন্তু মামলা তো যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে মূলত, এখন কি এই ইলেকশনের পরে কি নতুন মামলা হচ্ছে? ইভেন জিল্লু ভাই, আমার কাছে একটা ক্লায়েন্ট আছে সাভার থেকে, স্ত্রীকে ডিভোর্স করেছে। ওইখানে বিএনপির একটা নিম্ন পর্যায়ে একটা লোক ফোন দিয়েছে যে তোমার ডাকছে, সে যায় নাই, তার নামে সাভার থানায় একটা মামলা করে দিয়েছে। এখনো পুরো পুলিশ, এখন আগে ছিল আওয়ামী লীগের কথায় চলতো, এখন পুরোটা লোকাল বিএনপির কথায় চলে। এই জায়গাটা কোনোভাবে রিভার্স হচ্ছে না। গণহত্যার ব্যাপারে বললেন, আমি ব্যক্তিগত জায়গা থেকে বলি যে 15 জন আর্মি অফিসারের বিচার হচ্ছে। এই বিচারে 3 জন আর্মি অফিসার যারা ডিজিএফআইয়ের ডাইরেক্টর ছিল, যারা কোনোভাবে কাউকে পিক আপও করে নাই, কাউকে ছেড়ে দেওয়ারও সুযোগ ছিল না, এইরকম 3 জনকে নিয়ে আপনি বিচারের সম্মুখীন। অথচ আমার জানা মতে 1 ডজন যারা গুম খুনের সাথে জড়িত বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, তার মানে সঠিক তদন্ত হয় নাই। এই 3 জনের ব্যাপারে আমি বললাম। তাহলে আপনি ইনোসেন্ট লোককে আপনি বিচার করবেন এক সেন্সে, যার কোনো নিয়ন্ত্রণ ছিল না, তাকে আপনি এই প্রসেসও কি এই সরকারের সময় শুরু হয়েছে না অন্তর্বর্তীকালীন সরকার? সেই জন্য কেন যে আপনি তথ্য পান নাই, তাহলে আপনার তদন্তের যে এক্সপার্টাইজ সেইটা কোথায়? সেটা তো করলেন না। আমি আরও অনেক যে বলছি, আপনার এখানে বললাম এস আলমের মধ্যে একটা লুটেরা, আইন পরিবর্তন করে তার শাস্তি দেওয়া উচিত, তার ফাঁসির বিধান করা উচিত। এইভাবে একটা লুটেরা, এবং আমরা দেখছি ডাইরেক্টলি কোনো মন্ত্রী এমন কিছু করার চেষ্টা করছে তাকে ফেরত আনার, সেটা ডেঞ্জারাস হবে, কোনোভাবে মানুষ এটা গ্রহণ করবে না। এই এস আলমকে, এবং বাংলাদেশে দুর্নীতির কোনো বিচার হচ্ছে না। দুর্নীতির বিচার হচ্ছে না 2টা কারণ। একটা হলো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের মানে কোনোভাবে পার পেয়ে যাচ্ছে, আমাদের বিচার ব্যবস্থা দুর্বল। আর একটা হলো যে এই শাস্তি খুব কম। আপনার ঘুষের শাস্তি হলো মাত্র 3 বছর, 100 পেনাল করে 161 দ্বারা মাত্র 3 বছর শাস্তি। মানি লন্ডারিং শাস্তি হচ্ছে সর্বোচ্চ 12
যেটা শাস্তি হচ্ছিল মিনিমাম 33 বছর, যার জন্য ভয়ই পায় না। দুর্নীতিবাজরা কোনো আইনকে কোনোভাবে ভয় পাচ্ছে না, তারা মনে করে যে কোনোভাবে দে ক্যান গেট ইট অ্যাওয়ে, যে কোনোভাবে। 44 বছর সাজা নিয়ে তার একদিন জেলে ঢুকতে হয়নি এবং সে ঘুরে বেড়াচ্ছে। দিস ইজ নট দ্য কান্ট্রি দ্যাট উই হ্যাভ লিবারেটেড, দিস ইজ নট দ্য কান্ট্রি যে 5ই আগস্ট ঘটছে। 5ই আগস্টের আকাঙ্ক্ষাই ছিল এমন রাজনৈতিক ব্যবস্থাপনা যেখানে লুটেরাতন্ত্র, মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্রের সৃষ্টি হবে না। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, বাংলাদেশে এই মুহূর্তে একটা বড় প্রবলেম হচ্ছে বা সংকট হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তাকে কেন্দ্র করে বট বাহিনী, ফেক নিউজ, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, রিউমার, প্রোপাগান্ডা এগুলো, এবং সরকার বলছে যে ভুয়া তথ্য বা এআই ভিত্তিক যে অপপ্রচার এবং বিদেশি প্রভাব মোকাবেলায় নতুন একটা আইন দরকার। আপনি কি একমত এই আইন করবার ব্যাপারে? এখানে দেখেন, এই সামাজিক মাধ্যম নিয়ে আগে যে আইনটা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, সেটা তো এখন আর চালু নাই। এখন যদি ওই ধরনের আর একটা আইন আসে, তাহলে তো আপনার ওই আইন দিয়ে তো মানুষজনকেই করে ফেলবেন। কিন্তু যা হচ্ছে সেটাও তো মানুষকে অনেক ক্ষতিগ্রস্ত করছে, পর্যুদস্ত করছে সামাজিকভাবে, মানসিকভাবে। আপনি দেখেন যে এটা যুগের বিষয়, এটা টেকনোলজির বিষয়। এআই দিয়া যেসব জিনিস তৈরি হচ্ছে, হয়ে যাচ্ছে, আমরা তো ধরতে পারতেছি না। আপনি কিভাবে এগুলিকে করবেন? আপনার একটা ওই পোস্ট দিলাম আমি, একটা পোস্ট কার্ড বানায়া এই নদী বিষয়ক, আমার 1.5 মিনিট লাগলো এআই দিয়ে, আমি 1.5 মিনিটে তৈরি করে ফেললাম এবং আমি পোস্ট করে দিলাম। এখন এত বেশি ইজি হয়ে গেছে এইসব বিষয়, এটা আপনি আইন দিয়া কিচ্ছুই করতে পারবেন না। আইন দিয়ে যেটা আপনি করতে পারবেন, নিরীহ লোকগুলিকে আপনি করবেন, হেনস্থা করবেন, যেটা আগের গভর্নমেন্ট করছে। তাহলে যেটা আগের গভর্নমেন্টগুলো সবসময় করেছে, যেগুলো অ্যান্টাই ন্যাশনাল, মানে রাষ্ট্রবিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, তো এই শব্দগুলোর আইনগত সংজ্ঞা কতটা স্পষ্ট হওয়া উচিত? বা এগুলি হচ্ছে, যেমন ধরুন যে সোশ্যাল মিডিয়াতে আমি একটা কমেন্ট করলাম, আমার পক্ষ হয়ে আরেকজনে করতে পারে, আমার এই হ্যাক হয়ে যেতে পারে। কিন্তু যদি প্রমাণিত হয় যে আমি একটা মিটিংয়ে মাইকে কথা বলতেছি, যেমন ওনাদের কলিগ চৈতালি রায় বলে এক ভদ্রমহিলা, সে ব্যারিস্টার মনে হয়, লয়ার, সে লয়ার, অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, সে বলল যে যদি এইভাবে চলতে থাকে, মাইনরিটিদের উপরে অন্যায় অবিচার হয়, তাহলে আমরা সব এই রংপুর ডিভিশনে চলে আসব এবং আমরা একটা আলাদা প্রদেশ হব। তারপরে সে ভাঙা হিন্দিতে খুব সম্ভব ভারতীয় সেনাবাহিনী কিংবা মোদির কাছে আবেদন করলো কিছু একটা, রাইট? কিন্তু ক্লিয়ার কাট হয়েছে আপনার সেডিশন। সে একটা অংশকে অন্য দেশের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে। যখন আপনার সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে বলা হলো যে সেটা বলছে, সে বলছে বাক স্বাধীনতা না, এটা বাক স্বাধীনতা না। আপনি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলতে পারবেন না। রাষ্ট্রের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, রাষ্ট্রের যে আদর্শ, সেগুলিকে বাদ দিয়ে দিবেন আপনি, সেগুলি রাষ্ট্রবিরোধী কথা। উনি তো টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, সন্ত্রাস দমন আইনের ক্লিয়ার মানে এলিমেন্টসগুলো রয়েছে। আচ্ছা, সেখানে উনি এটা আইন আছে, সন্ত্রাস দমন আইন, সেই আইনের ভিতরে একদম পড়ে যায়। আচ্ছা, এখন বললো যে বাক স্বাধীনতা, এখন এই যে বাক স্বাধীনতা বললো, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাক স্বাধীনতা বলছে এবং বলছে যে একটা অংশ সে আলাদাভাবে নিয়ে যাবে, এবং সেখানে যদি উদ্ভট কথা, কারণ বাংলাদেশে যারা মাইনরিটি আছে, হিন্দুরা আছে, চিটাগাঙে আছে, কুমিল্লা আছে, তারা কি যে সব জায়গায় রংপুরে যাবে? একবার তারা পাকিস্তান হিন্দুস্তান হওয়ার সময় তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আবার যাবে। কিন্তু কথাটা তো তার ডেঞ্জারাস ছিল এবং তাকে তো আপনার কাস্টডিতে নেওয়া উচিত ছিল যে তুমি এই কথাটা বলছো কেন, তোমার সাথে কি কোনো বিদেশি শক্তির যোগাযোগ আছে কিনা। একটা বাংলাদেশের একটা অংশ অন্য দেশের অধীনে নিয়ে যাবে, এই কথা যে বলে, এটা বাক স্বাধীনতা না। কিন্তু তুমি যদি সরকারকে গালি দাও, গালি তো শিখছো, গালি তো আল্লাহর ইচ্ছায় আমাদের এই যে কি শহীদ হাদি, উসমান হাদি শিখেই গেছে, যে সব গালি শিখেই গেছে। এটা আরও 2-10 জেনারেশন, দুই জেনারেশন চলতে থাকবে। একটা তুমি গালি দাও, দেখেন গালি দেয়, তার জন্য কিন্তু মামলা হয় না। সেটাকে সামাজিকভাবে আমরা ঘৃণা করি, আমি ঘৃণা করি।
আমি এই যে এখনও বলতেছি যে যারাই গালি দেয়, যারা ইউনিভার্সিটির ছাত্র, এখন ইউনিভার্সিটির টিচাররাও নাকি এই ধরনের গালি দেওয়া শুরু করতেছে। এইভাবে ঠেকাইতে হবে, কিন্তু আপনি মামলা কইরা তাদেরকে নিয়ে এই যে ডান্ডাবেরি পড়াইয়া তাতে তো সুশীল সমাজ বানাইতে পারবেন না। আমরা যেখানে নেমে গেছি, নেমে যাওয়া তো একদিনও হয় নাই। আমরা একটা ভণ্ড জাতিতে রূপান্তরিত হয়েছি। আমি আপনাকে উদাহরণ দেই, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দুর্নীতির দেশ কোনটা? নরওয়ে, সুইডেন। নো, বাংলাদেশ। বাংলাদেশ। আপনি দেখেন সিঙ্গাপুরে কত 20 লক্ষ লোক, সিঙ্গাপুরে 1000-এর মতো লোক কনভিক্টেড হয় প্রতি বছর, 1000-এর মতো লোক কনভিক্টেড হয় দুর্নীতির দায়। সিঙ্গাপুর সবসময় টপ 5-এর মধ্যে থাকে দুর্নীতিমুক্তদের। আর বাংলাদেশের 20 কোটি লোক, কোন দুর্নীতির মামলাই তো কম হয়। আপনার কনভিকশন কত হয় জানেন? 400, 250, 300। আপনি 20 কোটিতে ভাগ দেন, তার মানে হলো যে এখানে দুর্নীতি নেই, এখানে দুর্নীতি নাই। আপনি যতক্ষণ পর্যন্ত না কনভিক্টেড হবে তাকে তো আপনি অফিসিয়ালি বলতে পারবেন না। এই যে দুদক ছিল আগে, আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতিও তার মেম্বার ছিলেন, এই কমিশনার ছিলেন। সে সময় কী হয়েছে, আমি শুনছি যে 20,000-এর মতো দুর্নীতির কেসকে তারা হোয়াইট হাউস করে দিচ্ছে, বলছে যে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, পেপারে আসছে। এখন আবার না মানে মহামান্য রাষ্ট্রপতির বিরুদ্ধে মানে কি তার সম্বন্ধে কিছু বলা যাবে না, কিন্তু আমি এই রিস্ক নিয়ে বললাম যে কেন উনি এইগুলি করছে। সেই সময় ওনার বলা উচিত যে আমি বাধ্য হয়ে করছি। না, বলা যাবে না, এটা কোথায় বলা আছে বলেন আপনি? না, বলা যাবে না মানে কি, আমাদের যে কাস্টমারই ল আছে না, যে এই রাষ্ট্রপতির এগেইনস্টে কথা বলা যাবে না, হাইকোর্ট একটা রায় দিলে সেটার বিরুদ্ধে কথা বলা যাবে না। আচ্ছা, কোন জায়গায় আছে যে কোন আইনে আছে যে হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছে এটা আলোচনাই করা যাবে না? এরকম তো ছিল অনেকেরই তো। না, এটা কারেক্ট পজিশন হলো রায় প্রোনাউন্সড হওয়ার পরে সেটা একটা পাবলিক ডকুমেন্ট, আপনি সেটা নিয়ে কথা বলতে পারবেন। কিন্তু সাবজুডাইজ যখন থাকবে, বিচারাধীন, তখন ওইটা নিয়ে কমেন্ট করাটা আপনি তো কমেন্ট না করতে পারেন, কিন্তু শুনেন, আপনি যদি এই সাব জুডিস করে ফেলেন। আমি তো একটা আমার নামে একটা মানহানি মামলা হয়েছিল, একটা ভূমি নদী দখলকারী একটা কোম্পানি, মানহানি 500 কোটি টাকার, 500 করোড় টাকার করছিল। এখন যেহেতু এটা সাব জুডিস ছিল, এখন মামলা চলে গেছে, আপনি কথাই বলতে পারবেন না। সে 16টা না 18টা সাংবাদিকের এগেনস্টে কেস করে রাখতো। ওই যে কথাটা সাব জুডিস, এটাও আমি মনে করি একটা অপআইন, বলা যাবে না কেন। ব্যস্ত স্যার, আমি ওই যে প্রসঙ্গ নিয়ে আমরা ওই যে ভুয়া তথ্য, এআই ভিত্তিক অপপ্রচার, এই জায়গায় একটু আবার যে রাষ্ট্র কি নিজেই বা একটা সরকার কি নিজেই ঠিক করবে কিনা কোন তথ্য রাষ্ট্রবিরোধী, এটা করতে পারে না হলে কে করবে আসলে? জিলু ভাই দেখুন, এই কয়েকদিন আগেও দিল্লি হাইকোর্টে একটা রায় বেরোইছে যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা হবে না, যে যা খুশি বলুক। ষড়যন্ত্র তো সোজা না, আপনি কি করে রাষ্ট্র। সেখানে আবার তাহলে এই প্রশ্ন আছে যে জাতীয় নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতার মধ্যে সীমারেখাটা কি হবে? সীমারেখা সেটা যদি কেউ সীমা লঙ্ঘন করে, সেই জন্য তো পেনাল কোডেও সেটার বিধান আছে। পেনাল কোডে ক্রিমিনাল ডিফেমেশন আছে, সিভিল ডিফেমেশন আছে। কিন্তু সাইবার নিরাপত্তা নিয়ে যে কি হইল, আপনি এখন পর্যন্ত এই আইনটা 3বার পরিবর্তন হয়েছে, এবং আইসিটি যেটা 2006 যে আইনটা ছিল, সেই আন্ডার 56 ধারাটাকে এমনভাবে ব্যবহার শুরু করলো আমাদের পুলিশ এবং বিচারালয়, মনে হলো যেন এটা 302 ধারার চেয়েও গুরুতর অপরাধ। 57 না 56? এইটা ওই মামলায় মানে হাইকোর্ট জামিনই দিচ্ছিল না। পরিস্থিতি এমন হইলো যে কোনো কথা বললে, সো এখন সেটা বাতিল করে আসিফ নজরুল সাহেব এসে পুরোটাকে বাতিল করে দিল। এখন সাইবার নিরাপত্তা যে আইনটা আছে, ওই নির্বিধে কিছুই নেই। ওই শুধু আপনারা যদি নেটওয়ার্ক যদি হ্যাক করে বা করে, সেটার বিরুদ্ধে আছে, কোনো অপরাধ নাই। এবং এই আমাদের যে ডিফেমেশন আইন, এই আইনটাও অত্যন্ত দুর্বল, যে এমনভাবে কিছু হলুদ মিডিয়া আছে যারা তাদের পুরো মিডিয়াকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের অপকর্ম, দুষ্কর্ম, খুন এইগুলোকে বজায় রাখার জন্য। তার বিরুদ্ধে আসলে ওইরকম কোনো আইন নেই, এবং এই আইনগুলো নিষ্পত্তি হয় না। আমি বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে একটা মামলা করেছি, ডিফেমেশন মামলা। ও কবে যে নিষ্পত্তি হবে আল্লাহ জানে, আর কেউ জানে না। মানে এত দুর্বল বিচার ব্যবস্থা। সেই জন্য বলছি সাইবার নিরাপত্তা এবং এআই, আমরা এইখানে ইউরোপের এবং আমেরিকার উদাহরণ নিতে পারি যে তারা এখানে কিভাবে নিয়ন্ত্রণ করে। সেই উদাহরণটা নিয়ে আমাদের তো কমন ল কান্ট্রি, আমাদের তো এখনও 90% ল ওই কমন ল ওই আইনের সাথেই সমন্বয়পূর্বক। তো সেইটা তাহলে আমরা সেই উদাহরণ তারা নেই,
কিন্তু আপনি তো টেকনোলজি আটকে রাখতে পারবেন না। এআই আসবে, এআই ডেফিনেটলি হেল্পফুল। এখন একটা আপনি কি প্রযুক্তিকে কিভাবে ব্যবহার যখন করেন? একজন সার্জন ব্যবহার করে, ব্যাপারটা হচ্ছে এরকম, তখন হি সেভ দ্য লাইফ। আর যখন একটা টেররিস্ট ব্যবহার করে, তখন হি টেক্স দ্য লাইফ। এইটা হলো পার্থক্য। সো সেই আইনগুলো, আমাদের মূল জায়গাটা হলো আমাদের আইনি ব্যবস্থার দুর্বলতা। আমি হাইকোর্ট ডিভিশনে এই রায় বেরিয়েছে, ঘুষের মামলা ধরতে হলে তাকে দেখাতে হবে যে সে ঘুষ প্রদান করেছে। এইটা জাজমেন্ট। আমি এখন জাজ সাহেবকে বললাম যে ঘুষ কি কেউ দেখায় ঘুষ দেয়? ফাঁদ মামলা করেছে, ফাঁদ মামলার এভিডেন্স ভ্যালু ইজ ভেরি ভেরি হাই। সেই মামলাও খারিজ হয়ে যায় ভাব। কত দুর্বল আমাদের। অথচ চায়নার মতো জায়গায় দুর্নীতির মামলা অথবা সিঙ্গাপুর মতো জায়গায় 6 মাসের ভিতরে এগুলো নিষ্পত্তি হয়। সো আমাদের এই পুরো বিচার ব্যবস্থাকে অপরাধীরা, দুর্নীতিবাজরা এইটাকে তাদের দুর্নীতি, অপরাধ, জমি দখল, মানি লন্ডারিং এই কাজে ব্যবহার করছে। আজকে বসুন্ধরা এই মাফিয়াতন্ত্র সৃষ্টি করতে পেরেছে আমাদের দুর্বল বিচার ব্যবস্থার জন্য। কেউ নালিশ করে কোনো রেমেডি পাচ্ছে না। সেই যাচ্ছে জমি ব্যবসা। জমির ব্যবসায় এমন প্রতারণা সৃষ্টি হয়েছে, ল মিনিস্টার ইজ মাই গুড ফ্রেন্ড, সে যদি শুনে থাকে, শোনার সুযোগ পায়, আইনমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী, জমি নাই, বিদেশে ঘাম ঝরায়া তারপরে টাকা পাঠাচ্ছে, 2টা প্লট কিনেছে। সেই প্লট কেনার পরে তার নামে দলিল হয়ে গেল, নামজারি পর্যন্ত হয়ে গেল। বাস্তবে দলিল নাই, দলিল হয়ে গেছে, নামজারি হয়ে গেছে। একটা লোক টাকা ইনভেস্ট করলো 50 লক্ষ টাকা, সে তো খুশি, আমি দলিল পেয়েছি, আমি নামজারি পেয়েছি। জায়গায় যায় দেখে নামজারি নাই। আমি যখন এটা চেক করলাম, বলে 3 কাঠা এবং 5 কাঠা প্লট আছে, 3 কাঠা যদি চেষ্টা করি তাহলে 2 বছর দিতে পারবো, আর 5 কাঠারটা আমি কবে হবে সেটা জানি না। তো ব্যাপারটা কি, বলে সরকার পরিবর্তন হয়ে গেছে, সেই জন্য উনি জমি কিনতে পারে নাই, মানে দখল করতে পারে নাই। জমি যদি দখল করতে পারে নাই, সেই জন্য জমিতে ধরে নাই। তাহলে দেখেন, জমি বিক্রেতা, আপনার রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, এসিল্যান্ড অফিস, তহসিল অফিস, সব এই সংঘবদ্ধ প্রতারণার সাথে জড়িত। অথচ যে লোকটা বিদেশে তার পরিবার রেখে ঘাম ঝরায় টাকা পাঠালো, তার কোনো রেমিডি নেই। এ কোন দেশ আপনি বলেন? রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে প্রতারণার একটা মহামারী চলতেছে। প্রতারণা বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি হিসেবে আবির্ভূত হয়েছে। এইটা আপনি কিভাবে রক্ষা করবেন? সেই ক্ষেত্রে সাইবার আইন তো অনেক পরের ব্যাপার। হ্যাঁ, ঘুষ নাকি হাতে নাতে, যদি চোখে না থাকে, চক্ষু সাক্ষী না থাকে, তার বিচার হবে না। এইটা কোন বিচার আপনি বলেন? ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আমরা দেখছি যে 24-এর অভ্যুত্থানের পর থেকে এক ধরনের আদর্শিক বিষয় আসে, সামনে আসছে, এবং এর মধ্যে অনেক কিছু, যেমন আমরা পরিবর্তিত জাতীয় পতাকা, আমরা কলেমা নিয়ে পতাকা, উগ্রবাদী প্রতীক, নানান কিছু দেখতে পাচ্ছি। সো এগুলোকে কি আমরা একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হিসেবে দেখব, না এগুলো এক ধরনের, এগুলোর মধ্যে এক ধরনের আদর্শগত লড়াই আছে, আবার ফ্রিডম অফ স্পিচের নামে সেই সব লড়াইগুলো চলতেও দেওয়া উচিত সমাজে, রাষ্ট্রে? কি মনে হয় আপনার কাছে? এটা একটা জটিল বিষয়, কিন্তু খুবই জটিল। আপনি যদি দেখেন যে কারা এইগুলি করতেছে, যারা রাষ্ট্রের নাম বদল করতে চাচ্ছে, আপনার কনস্টিটিউশন বদল করতে চাচ্ছে, শরিয়া আইন চালু করতে চাচ্ছে, এই যে নানাবিধ যে বিষয়টা, যে রাষ্ট্রের যে একটা সেকুলার যে ইয়ে আছে, ক্যারেক্টার আছে, এই সেকুলার ক্যারেক্টারকে চেঞ্জ করে তারা একটা থিওক্রেসি বা একটা ধর্মভিত্তিক রাষ্ট্রের দিকে যাচ্ছে। এই শক্তিটা কারা? এই শক্তিটা কিন্তু আগেও ছিল, এখন কিন্তু ব্যাপক হয়েছে। ব্যাপক হওয়ার পেছনে আমাদের যে আগের যে প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, তার একটা ভূমিকা আছে। উনি এই সকল ইউনিভার্সিটিগুলিতে মাদ্রাসার ছাত্রদের ভর্তি হওয়ার একটা সুযোগ করে দিয়েছে। ব্যাপকভাবে পাবলিক ইউনিভার্সিটিতে এখন মাদ্রাসার ছাত্ররা আছে, তারা মেইন স্ট্রিমে এসে গেছে। মেইন স্ট্রিমে এসে তারা কিন্তু ওই যে চিন্তাভাবনাগুলি এবং আপনি দেখেন যে এই যে ওসমান হাদি একটা ন্যাশনাল হিরো হিসেবে দেখা হচ্ছে। একটা কথা আছে, আমরা তো আসলে তো মুক্তিযুদ্ধ চেতনার বিরোধী, তার এই কথাটা কিন্তু আছে। তো এরা আসছে ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারা এখন বেশ শক্তিশালী। এবং বাংলাদেশে এই মুহূর্তে যত ছাত্রছাত্রী বাইর হয় এই স্কুল কলেজ থেকে, তার 50% হচ্ছে এই কওমি মাদ্রাসা, বিভিন্ন রকমের মাদ্রাসা থেকে বেরিয়ে আসে। তারা তো আপনার এই যে সেকুলার যে বাংলাদেশ, তারা তো এই দেশের জনগণ, এই দেশের নাগরিক, এদেশের নাগরিক, এবং আপনার শিক্ষা ব্যবস্থার একটা প্রোডাক্ট, আপনি ইগনোর করবেন কিভাবে? না, আমি ইগনোর করবো না, কিন্তু একটা বিষয় আছে।
এই রাষ্ট্ররা যখন এবং তাদেরও তো মত আছে। তাদের মত আছে, কিন্তু কথা হচ্ছে মত হিসেবে যদি এখন যদি তারা মত দেয় যে আমরা পাকিস্তানের সাথে মিশে যাব, আর এক দল যদি মত দেয় যে না আমরা ভারতের একটা অঙ্গ হয়ে যাবো, এই যে যেমন এই নাম কি, এই যে লয়ারের কথা বললেন, যে লয়ারের কথা চৈতালি এই চৈতালি রায়, সে তো ভারতের সাথে মিশে যেতে চাচ্ছে। তা আপনি কি এটা কি বাক স্বাধীনতা? এটা কি আপনি অ্যালাউ করতে পারেন? এটা পারেন না আপনি। সুতরাং ওইখানে তারা থেমে যাবে। এই রাষ্ট্র যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে 1971 সালে রক্তের বিনিময়ে। সো ব্যারিস্টার সরোয়ার, এখানে একটা আমরা লক্ষ্য করছি যে গত 2 বছর এই প্রবণতাটা অনেক বেশি, যে আমাদের ন্যাশনাল আইডেন্টিটি নিয়ে একটা বিতর্ক এবং এক ধরনের ক্রাইসিসের মধ্যেও বাংলাদেশ আছে, সেটা প্রমাণ করবার একটা চেষ্টা আছে। সো এই জাতীয় পরিচয়, এটা রক্ষায় কি আইন বেশি কার্যকর, না এখানে শিক্ষা, সামাজিক সচেতনতা সেগুলো অনেক বেশি জরুরি? আইন একটা অংশ, শিক্ষা, সংস্কৃতি এবং যে সেন্স অফ ওননেস, সেন্স অফ বিলঙ্গিংস টু এ নেশন, এই সব ফ্যাক্টর এখানে জড়িত। এবং এখানে প্রেসিডেন্ট জিয়া যে সুদূর প্রসারী যে সিদ্ধান্তটা নিয়েছিল বাংলাদেশি, ওই ঘটনাটা আসে যে 1973 সালে শেখ সাহেব রাঙামাটি স্টেডিয়ামে, তখন ওখানে পাহাড়িদের যারা বাংলাদেশের এক অংশ লোক, 10 ভাগের 1 ভাগ, এবং ওখানের 10 ভাগের 1 ভাগ না, 90 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, হ্যাঁ 100 ভাগের 1 ভাগ, এবং ভূমি হলো 10 অংশ, 10 ভাগ। সো তাদেরকে আপনি এক্সক্লুড করে আপনি ওখানে বললেন তোরা সব বাঙালি হয়ে যা, তারা গ্রহণ করবে কি করবে না, ওইখান থেকে কিন্তু এই শান্তি বাহিনীর সমস্যাটা শুরু হয়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যে অন্য যে আমি মাইনরিটি শব্দটা ব্যবহার করি না, অন্য যে গ্রুপসগুলো রয়েছে, যে ট্রাইবসগুলো রয়েছে, তাদেরকে আপনি ইনক্লুড করবেন কিভাবে? আর আপনি যদি বাঙালি বলেন তাহলে এটা তো পশ্চিমবঙ্গের বাঙালিরা তো এটার ভিতরে ইনক্লুড হয়ে যায়। সো ন্যাশনালিটিতে যুক্তিসঙ্গতভাবে আমরা বাংলাদেশি। তো এই যে ইগো, যে আওয়ামী লীগ আসলে এই যেহেতু জিয়াউর রহমান এই কথাটা বলছে, সেই জন্য এটা ব্যবহারই করা যাবে না, এইটা না, এটা তো ব্যবহার করে, তারা তো বলছে নাগরিক হিসেবে বাংলাদেশি সবাই। এই যে প্যাসের দরকার কি, কেউ যদি ভালো কিছু একটা করে যায় সেটাকে আপনি কন্টিনিউ করতে হবে। ন্যাশনালিটি একটা সিটিজেনশিপ, এই যে প্যাস, এই যে ইগো, এটা প্যাস না, এটা প্যাস না, এইগুলো হলো এইগুলো হলো ক্ষুদ্রতা, এটা ভিশনারি না। এই ক্ষুদ্রতা কইরা কি হয়েছে, মানে আমার যে হ্যাডাম কথাটা সামনে আসছে না, আমার হ্যাডাম দেখা যায় যে কি করলেন, আপনি সব নিয়ে পালাই যেতে হইলো, সব নিয়ে পালাই গেছে বাঙালি বাংলাদেশি না, ওখান থেকে শুরু হয়, ওই হ্যাডাম থেকে, যে আমি সবার চেয়ে সুপেরিয়র। ওই যে হোয়াইট সুপেরিয়র আছে না, হোয়াইটটা নিজে থেকে সুপেরিয়র ভাবে, ওরকম হোয়াইট সুপ্রিমেসি, কোনো সুপ্রিমেসি নাই, যে আমাদের ধর্মনীতি শিখে গেছে সব মানুষ সমান। এই যে আমাদের যে মাদ্রাসার কথা বললেন না, এইখানে আমি মনে করি একাধিক বলছি, একটা দেশে যদি 4 ধরনের শিক্ষা ব্যবস্থা থাকে, সেখানে সব বাঙালি ফুড হ্যাবিট এক, কথা বলে এক ল্যাঙ্গুয়েজ অলমোস্ট, সেইখানে যদি এত ধরনের শিক্ষা ব্যবস্থা থাকে, সেইখানে তো এই ডিফারেন্স অফ থিঙ্কিং, ডিফারেন্স অফ কালচার 4 ধরনের, এই ধরনের কমপক্ষে 8-10 ধরনের, হ্যাঁ, সেইখানে এইটা অনেক আগে আমাদের হামদুর রহমান শিক্ষা কমিশন, ইফ আই রিমেম্বার কারেক্টলি, সেইখানে বলে গেছে একমুখী শিক্ষা ব্যবস্থা, তার ভিতরে ধর্ম থাকবে, সায়েন্স থাকবে, তার ভিতরে ইংলিশ থাকবে, সবই থাকবে। সো এই জায়গাটায় তো আমরা এখন পর্যন্ত যেতে পারি নাই। আপনি মাদ্রাসা থেকে হামদুর রহমান না কুদরতি যে কোনো একটা কমিশন, তো যে কোনো সেইখানে আমরা তো ওখানে মাদ্রাসা থেকে যারা শেখে উইথ ডিউ রেসপেক্ট, তার ভিতরে অনেকে ব্রিলিয়ান্ট ছাত্র আছে, কিন্তু তারা একটা লেভেলে এসে তাদের সব শিক্ষার দরজা জানলা বন্ধ করে দেয়, একদম চিন্তা ভাবনায় ওদের এই যতটুকু শিখছে ওর বাইরে তারা যেতেই পারে না। এটা তো জাতির জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ, যার জন্য একমুখী শিক্ষা ব্যবস্থা না করলে এবং জাতিকে একত্রিত করার আরেকটা বড় উপায় হলো কনস্ক্রিপশন, কম্পালসারি মিলিটারি ট্রেনিং। পৃথিবীতে ছোট ছোট দেশ তাদের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা করছে এই কম্পালসারি মিলিটারি ট্রেনিং ইন্ট্রোডিউস করে, তার ভিতরে জাতীয় সত্তা, মিলিটারি ট্রেনিং, স্বাস্থ্য ব্যবস্থা, এমনকি রাস্তা কীভাবে ক্রস করতে হবে ওই সিলেবাসও সেখানে থাকবে। একটা জাতি রাস্তা, ঢাকা শহরে রাস্তা ক্রস করার কোনো সিস্টেমও নাই, রাস্তা ক্রস করার কোনো জানেও না, যে যেখান থেকে খুশি হাসে। তো এটা একটা ভঙ্গুর স্টেট, একটা ডিসফাংশনাল স্টেট, চ্যালেঞ্জেস হিউজ। সেই জন্য তারেক সাহেব যে কথাগুলো বলছেন, সেই কথার যদি 50% ইমপ্লিমেন্ট হয়, তাহলে আমি মনে করি একটা রাষ্ট্র একটা জায়গায় যাবে। সেই ক্ষেত্রে
ওনার দলের ভিতরে ওনার মন্ত্রীদের, ওনার এমপিদেরকে উনি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। ডক্টর চৌধুরী, আপনি প্রতি কন্টেস্ট করতে চাইছিলেন ওনার বক্তব্য কিছুটা, ওই ওই যে বাঙালি বাংলাদেশের ওই বিতর্কে। এটা সাধারণ বিষয় না, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার এই জনগোষ্ঠীর এই বাংলাদেশ, এই বঙ্গভূমি, সমতট, বরেন্দ্র, রাঢ় সব মিলে এইটার, এরা যে বাঙালি, এটা তো 2-3 হাজার বছরের একটা এই লেভেল, একটা নাম, এটাকে আপনি বাদ দিয়ে দেবেন? না, আপনি তাহলে কি বলছেন যে বীর বাংলাদেশি পাহাড়ের জনগোষ্ঠীর কি হবে? বীর বাংলাদেশি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বলছে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এখন যদি এথনিক আইডেন্টিটি হিসাবে মারমা যারা মারমা হিসেবে আছে, চাকমা যারা চাকমা হিসেবে আছে, এথনিক আইডেন্টিটি হিসেবে আমরা বাঙালি থাকলে অসুবিধা কি? কিন্তু নাগরিক হিসাবে চাকমারা বাঙালি লিখবে না, লাগবে না, সে লাগবে বাংলাদেশি, অথবা ময়মনসিংহের যে গারো আছে তারা সে লাগবে বাংলাদেশি লাগবে। যদি সে এথনিক যদি লাগতে চায়, মারমা লাগতে পারবে, চাকমা লাগতে পারবে, মোরো লাগতে পারবে। জার্মান যদি জার্মানি হয়, জাপান যদি জাপানিজ হয়, আমেরিকান যদি আমেরিকান হয়, তাহলে সেখানে তো আপনি জাপানিজ হতে পারবেন না। আপনি যা কিছুই করেন না কেন পৃথিবীতে, আপনি জাপানিজ হতে পারবেন না, জার্মানি আপনি জার্মান হতে পারবেন না। এই বিতর্ক আমরা বহু বছর কাটিয়েছি, আবার ভবিষ্যতে একাডেমিক বিতর্ক করব। আপনি যে একটা প্রসঙ্গ তুলেছিলেন যে সরকার কোথায় কোথায় এখনো সাফল্য দেখাতে পারেনি, তার অপূর্ণতা রয়ে গেছে, দ্রব্যমূল্য আর কথা আপনি বলছেন, এটা মানুষের এখনও প্রধান উদ্বেগ। সো সব মিলিয়ে অর্থনীতির যে মৌলিক সমস্যাগুলো, সেটা কি সমাধান করতে পারছে কি না সরকার, বা বাজার নিয়ন্ত্রণ করছে কিনা? আমরা দেখছি যে এআই দিয়ে বাজার মনিটরিংয়ের একটা উদ্যোগের কথা বলা হচ্ছে, এটা কি বাস্তবসম্মত উদ্যোগ নাকি এটা প্রযুক্তি নির্ভর রাজনৈতিক বার্তা? বাজার মনিটর করলে হয় কি, আপনি শুধুমাত্র কার্টেলটাকে এই করতে পারেন, যে সবাই মিলে বলে আছে ডিমের দাম, সেটা তো খুব গুরুত্বপূর্ণ, সিন্ডিকেট কন্ট্রোল করা। হচ্ছে আপনি তো লোকজনের পারচেজিং পাওয়ার বাড়াইতে হবে। আপনার টোটালি যত লোক চাকরি মার্কেটে ঢুকে বয়স হয়, তার কত 20-25%ও তো চাকরি পায় না, মানে ফেয়ার কোনো জব পায় না, যেগুলি ডিসেন্ট কোনো জব পায় না। এরা ইনফর্মাল সেক্টরে থাকতেছে, বেকার থাকতেছে। এই যে চাঁদাবাজি বাড়ার একটা কারণ হচ্ছে যে আপনার এইসব যুবকরা একেবারে বেকার, গ্রামে বলেন শহরে বলেন। এই জব ক্রিয়েশনের জন্য আপনি কি করতে পারছেন? এটা হইতেছে এই আমেরিকা, তো আপনি দেখবেন যে কতগুলি হাউস হচ্ছে, হাউজিং ইন্ডেক্স আর জব আনএমপ্লয়মেন্ট রেট, দ্যাটস দি ইন্ডিকেটর। আমি মনে করি কি বাংলাদেশে আমাদের যে আনএমপ্লয়মেন্ট রেট আছে, প্রিভেইলিং আনএমপ্লয়মেন্ট রেটটাকে আপনি 5% আনতে পারবেন না, 10-20% নিয়ে আসেন এবং তার স্ট্যাটিস্টিকটা আপনি প্রকাশ করেন। এখন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে বর্তমানের যে ইন্ডাস্ট্রিগুলি আছে, সেই ইন্ডাস্ট্রিগুলিকে বাঁচায় রাখতে হবে। আপনি কিন্তু অনেক ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, অনেকেই কিন্তু চাকরির জন্য চিন্তিত, এই গার্মেন্টস সেক্টরে খুব চিন্তিত হয়েছে। নতুন কি আপনি আনতে পারছেন? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি নতুন কয়টা জব ক্রিয়েট করতে পারতেছেন না কেন? আপনার বিদেশ থেকে ইনভেস্টরকে আনতে পারতেছেন না কেন? এই যে রবিন খোদা বলে একজন লোক, সেটা আগেও বলছি আপনার প্রোগ্রামে, যে সে $30 বিলিয়ন এই ডাটা সেন্টারে ইন্ডিয়াতে ইনভেস্ট করতেছে, সে বাংলাদেশে আসলো না কেন? তাকে আমরা আনতে পারলাম না কেন? তাকে আমাদের প্রধানমন্ত্রীর সাথে একটু মিট করাই তো দিতে পারলাম না, আমরা পারলাম না, কারণ আমরা তার খোঁজই রাখি না। আমাদের এইখানে যারা এই যে বিডা বলেন, বেবজা ঠেবজা, যারা ইনভেস্টমেন্ট জন্য এই কাজ করে, সেটাকে রিভ্যাম্প করা দরকার। এবং আমাদের যে ফরেন মিনিস্ট্রিকে কিন্তু যাতে ইনভেস্টমেন্ট আনতে পারে, সেই ইকোনমিক ডিপ্লোমেসিটা বাড়াইতে। হ্যাঁ, আমাদের সময়ও খুব বেশি নেই। আমি ওনার কথা সূত্র ধরে একটা প্রশ্ন করতে না, আমি প্রশ্নটা যোগ করে দিই যে সরকারি কর্মচারীদের একটা নতুন কাঠামো, তো এটা কি আসলে অর্থনীতিকে চাঙ্গা করবে, না এই যে মূল্যস্ফীতি নিয়ে যেটি উনি কথা বলছেন সেটাকে আরও চাঙ্গা করে তুলবে বা বাড়িয়ে তুলবে? এইটা মূল্যস্ফীতিতে অবশ্যই প্রভাব পড়বে। এবং এইটা দেখা গেছে যে বেতনের সাথে দুর্নীতির কোনো সম্পর্ক নাই। যে দুর্নীতি করার সুযোগ পায়, তার বেতন আপনি যত বাড়ান তাতে কোনো লাভ হবে না, বিকজ ইটস এ ম্যাটার অফ সিচুয়েশন অ্যান্ড অপরচুনিটি। অর্থাৎ দুর্নীতিবাজদেরকে বিচার করা হলো দুর্নীতি নিবারণের সবচেয়ে বড় ক্ষোভ। আপনি 5 বছর পর পর একটা ইভলিউশন হবে ইসের সাথে, কিন্তু বেতন কম পায় বলে দুর্নীতি, সেজন্য দুর্নীতি করে, নো ওয়ে ইট ইজ অ্যাকসেপ্টেড কোনো ওয়ে। তো আমাদের আবার ওই বিচার ব্যবস্থা জায়গা আছে যে এই জায়গাটা এত দুর্বল। এবং এখনও আমি বলি যে সবাই জানে 7টা জায়গায় আপনি ঘুষ না দিলে একটা অর্ডার পাস হয় না।
ওইটুকু আমরা এখন পর্যন্ত কারেকশন করতে পারি নাই। আর চাঁদাবাজির কথা বললেন, আর যারা বেকার আমি মনে করি না তারা চাঁদাবাজির সাথে জড়িত। চাঁদাবাজির সাথে জড়িত রাজনৈতিক গুন্ডারা। একজন জামাতের এমপি বলল কারওয়ান বাজারে 1.5 কোটি টাকা প্রতিদিন চাঁদাবাজি হয়। আমার নাগরিক হিসেবে আমার জানার অধিকার আছে এইটা সত্য কি মিথ্যা, বা চাঁদাবাজিটা কে করে, চাঁদার ভাগ কোথায় কোথায় যায়। এই চাঁদার ভাগ যদি উপরে না যায় তাহলে এই চাঁদাবাজি হতে পারে না। বাট আবার এটাও তো ঠিক যে যিনি বলছেন তিনি আসলে কিসের ভিত্তিতে বলছেন, এটা কি পলিটিক্যাল রেটরিক কিনা? হ্যাঁ, সে তো পার্লামেন্টে বলেছে। হ্যাঁ, তো পার্লামেন্টে বলে সেখানে ই হবে না, জনগণের জানার অধিকারটা কই, Of course. এই যে এইটা কোথায় হলো, এরপরে এইটার নিষ্পত্তিটা কিভাবে হলো। উনি যদি মিথ্যে বলে সেটাও স্বরাষ্ট্রমন্ত্রী সে স্টেটমেন্ট দিয়ে বলবে যে উনি এটা মিথ্যে করছে, তার মানে এটা সত্য। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত এইটার বিপক্ষে কোনো স্টেটমেন্ট দেয়নি, আমার মতো পেপার পত্রিকা দেখিনি, তাহলে দিস ইজ এ ফ্যাক্ট ইন ইস্যু। তো আপনি একজন এমপি পার্লামেন্টে বললো এবং সেইটা নিষ্পত্তি হলো না, এটা কোন দেশ? এটা এত বড় একটা অভিযোগ। তো আপনার ইমোরাল অ্যাক্টিভিটিস, এই যে অ্যাডভাইজারের কথা বললেন, একজন অ্যাডভাইজার আছে বিরাট নাকি মানে কৌশলবিদ স্ট্র্যাটেজিস, আমি তো মনে করি তার পার্সোনাল লাইফটা এখনই দেখা উচিত। ইন হিজ পার্সোনাল লাইফ হোয়াট হি ইজ ডুইং গভর্নমেন্ট পাবলিক পজিশনে থেকে যদি পার্সোনাল লাইফ ঠিক না থাকে, পার্সোনাল লাইফে যদি অনৈতিক হয়, সে দেশের সাথে জনগণের সাথে কোনো কাজ করতে পারে না। পৃথিবীর কোথাও এটা অ্যাকসেপ্টেড না। পাবলিক পজিশন ব্যবহার করিয়া নারী ঘটিত অথবা অনৈতিক কাজে জড়াবে, তার বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে। এইটাকে লেনিয়ান ভিউ নেওয়ার কোনো সুযোগ নাই। এখানে তো স্পেশাল ব্রাঞ্চ, তারপরে এনএসআই এরা তদন্ত করে, তো তদন্ত করে রিপোর্ট পর্যন্ত যায়, রিপোর্টও যায়, কিন্তু তারপর আর কোনো কাজ হয় না। সেটা যে কোনো আর্থিক দুর্নীতি, নৈতিক দুর্নীতি, নৈতিক স্খলন, অভিযোগ আসলো, এইটা রাষ্ট্রের পক্ষ থেকে কনসার্ন যারা স্বরাষ্ট্রমন্ত্রী তার স্টেটমেন্ট কোথায়, সেটা তো আমরা আশা করি, আমরা তো জানতে চাই। না দিলে তো ওনার আমরা একেবারে শেষের দিকে তো শেষ করে আনতে চাই। আমরা একটা নতুন বাংলাদেশের কথা শুনছি, এটা অবশ্য হুসেইন মোহাম্মদ এরশাদের সময় শুনেছিলাম, তার ছাত্র সংগঠনের নামই ছিল নতুন বাংলা ছাত্র সমাজ। সো এটা কি শুধু রাজনৈতিক স্লোগান কিনা, প্রশাসনিক বাস্তবতা কিনা, রাষ্ট্র সংস্কারের কোন কাজ জরুরি, অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এবং আগামী 1 বছর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি কি আপনারা মনে করেন, আর সবচেয়ে বড় সম্ভাবনা কোথায়? সময় আমার হাতে খুব বেশি নেই, আপনার জন্য 1.5 মিনিট, আপনার জন্য 1.5 মিনিট, 3 মিনিট সময় শেষ করতে হবে আমাকে। ব্যারিস্টার সরওয়ার, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুড গভর্নেন্স, সুশাসন প্রতিষ্ঠা করা। এবং সুশাসনের ইন্ডিকেটরটা হলো যে দেশের নাগরিক তার সাংবিধানিক এবং আইনগত যে অধিকারগুলো, নির্বিঘ্নে সেই অধিকারগুলো সে পেতে পারে। এখনও ভূমি অফিসের, ভ্যাট অফিসের, ট্যাক্স অফিসের, পুলিশ সার্ভিস কোথাও এতটুকু ঘুষ কমে নাই, বরং আরও রেট বেড়ে গেছে। দুর্নীতি সহ যে কোনো অফেন্সের, ক্রিমিনাল অফেন্সের মামলায় আইওরা ঘুষ খায়, ওপেন সিক্রেট, এটা কোনোভাবে থামছে না। তাহলে প্রথম চ্যালেঞ্জ হলো আপনার সুশাসন প্রতিষ্ঠা করা, যেটা 31 দফার ভিতরে আছে। এইটা যদি প্রতিষ্ঠা না করতে পারে তাহলে মানুষ ফ্রাস্ট্রেট হবে, মানুষ ক্রমান্বয়ে আস্তে আস্তে গ্রিফট হবে এবং একসময় এরকম হবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো আপনার অর্থনীতি খুবই ভঙ্গুর অবস্থা, সেটা শুনতে পাচ্ছি, টাকা ছাপানো হচ্ছে প্রতিদিন। সেই ক্ষেত্রে সেই অর্থনীতি কীভাবে ম্যানেজ করবে, যে একটা বাজেট, এত বড় একটা ঘাটতি বাজেট, গত পর্বে আপনার সাথে আলোচনা করেছি, টাকা প্রতিদিন ছাপানো যায় না। তৃতীয় চ্যালেঞ্জটা হলো ফরেন পলিসি। ফরেন পলিসিতে আমরা এত জনগোষ্ঠীর লোক, আমাদের এই কোনো পন্থী, কোনো পোলারাইজেশন দরকার নাই। স্ট্যান্ড অন দা জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র শাসন করেন, সুষ্ঠু করেন। লাস্ট কথাটি বলবো, যতদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার বিধান বাংলাদেশে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে না আসবে, ততদিন পর্যন্ত এই রাজনীতির নামে যে বিষ বাষ্প, ক্ষমতাসীনদের অঙ্গীকার আছে, আদালতের রায় আছে বিষয়ে। ডক্টর মঞ্জুর চৌধুরী, খুব ছোট্ট করে প্লিজ। সংক্ষেপে বলি, যেটা সরওয়ার সাহেবের সাথে একমত হয়ে, আমাদের 1 নম্বর জাতীয় শত্রু হচ্ছে দুর্নীতি। আপনি যদি দুর্নীতি কমায় ফেলতে পারেন তাহলে যে জিনিসটা হবে যে দ্রব্যমূল্য বলেন, যা কিছুই বলেন, এবং যারা অনেস্ট লোক, যারা ভালো মতো কাজ করে, তারা উৎসাহ পাবে। আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের ভিতরে আস্থা সৃষ্টি করতে হবে, যে আজকে আমাকে একটা অন্যায় করলো, আমি পুলিশের কাছে যাব, পুলিশের কাছে আমি যাই না কেন, যে ওইখানে গেলে আবার ঘুষও দিতে হবে, আমি একটা ফাঁসিতে পড়ে যাব। এই জিনিসগুলিকে অ্যাড্রেস করতে হবে, মানুষকে দিতে হবে যে তুমি সরকারের উপর আস্থা রাখতে পারো, তুমি বিচার আচার পাবা। এই হতেছে এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু আরেকটা বিষয় আছে, আপনি ফরেন পলিসিতে যেটা বললেন,
আমরা এখন কিন্তু একটা ফরেন পলিসির ইসের মধ্যে আছি, মানে একটা কঠিন একটা অবস্থার মধ্যে আছি। চীন, ভারত, আমেরিকা সব মিলে একটু টানাপোড়েনের মধ্যেই আছে, কোন দিকে যাইতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় ফরেন পলিসি চ্যালেঞ্জ আসতেছে এই বছরের শেষের দিকে, যখন আপনি গঙ্গা চুক্তি রিনিউ করবেন ডিসেম্বরে শেষ এবং হয়ে যাবে, 12 তিস্তা তারিখে। প্রজেক্ট আপনি করতে যাবেন, তখন একটা চ্যালেঞ্জ আসবে। এইখানেই আমাদের এই ডিপ্লোমেসিটাকে সাকসেসফুল করতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। বেস্ট টাইম সরোয়ার হোসেন, ডক্টর মজির আহমেদ, অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, নানা বিষয় নিয়ে আমরা কথা বলেছি। অতিথিরা একেবারে শেষ মুহূর্তে পররাষ্ট্র নীতির প্রসঙ্গে আলোচনা করছিলেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সর্বশেষ চীন সফরকে কেন্দ্র করে এই আলোচনাটা অত্যন্ত পরিধানযোগ্য এবং সামনে এসছে। এখানে সবারই একটাই কথা যে দেশের স্বার্থটা রক্ষা করতে হবে এবং বর্তমান বৈশ্বিক বাস্তবতা, আঞ্চলিক বাস্তবতাকে মাথায় রেখে আসলে কৌশল নির্ধারণ করতে হবে এবং সেখানে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান দেশের জন্য খুব জরুরি। মোটা দাগে যে বিষয়গুলোকে ওনারা গুরুত্ব দিয়েছেন, যেগুলো নিয়ে বহু বছর ধরে আমরা কথা বলছি, আসলে সমস্যার সমাধান হচ্ছে না, এটা হচ্ছে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করবার কার্যকর পদক্ষেপ দেখতে চাই আমরা। সুশাসন কিভাবে নিশ্চিত করা হবে সেটা দেখতে চাই এবং সন্ত্রাস নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে সরকারের যা কিছু করা হোক সেটা আসলে অসমাপ্ত থাকবে বা অর্ধসমাপ্ত। ওনাদের ভাষায় একটা ইনক্লুসিভ রাজনীতি, অর্থনীতি নিশ্চিত করা না গেলে ভারসাম্যটা থাকবে না। ভারসাম্য না থাকলে কোনো কিছু আসলে ঠিকঠাক থাকে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো দিয়ে আসলে মানুষ বিচার করে সরকার সফল কি সফল নয়। সরকারের নীতি যত ভালোই হোক না কেন, মানুষ আসলে ডেলিভারিটা দেখতে চায়। আপনি নীতি থাকুক বা না থাকুক, আলোচনা করেন কিংবা না করেন নীতি সংক্রান্ত বিষয়ে, কিন্তু আপনি যদি ডেলিভার করতে পারেন সেটাই মানুষ আসলে শেষ পর্যন্ত বিচারের মধ্যে রাখে। সব কথা শেষ কথা, আমরা যতদূর জেনেছি যে সরকার প্রধান যখন মন্ত্রিসভা গঠন করেছিলেন, প্রথম মন্ত্রিসভায় তিনি তার পারিষদবর্গকে 6 মাস সময় বেঁধে দিয়েছিলেন এবং বলেছিলেন যে 6 মাসের মধ্যে তিনি 6 মাস পরে তিনি বিবেচনা করবেন এবং মূল্যায়ন করবেন। এবং আমার ধারণা, বোধ করি কেউ এটা অস্বীকার করবেন না, যে মন্ত্রীবর্গ সম্পর্কে সকল ধরনের তথ্য উপাত্ত সরকার প্রধান বা প্রধানমন্ত্রীর কাছে আছে, না থাকবার কোনো কারণ নেই। অনেক ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করে, গণমাধ্যম কথাবার্তা বলছে এবং সাধারণভাবে একটা পারসেপশন আছে। এগুলো বিবেচনায় নিয়ে তিনি এই বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করবেন যে যাদেরকে রাখা দরকার তাদেরকে রাখবেন, যাদেরকে পরিত্যাগ করা দরকার তাদেরকে পরিত্যাগ করবেন, প্রয়োজনে নতুন মুখ নেবেন, কিন্তু ডেলিভার করতে পারতে হবে, গভর্নেন্সটা ঠিকঠাক থাকতে হবে এবং ওই যে একবার নিয়েছি বলে বাদ দিলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, অতীতের সরকারগুলোতে আমরা এটা দেখেছি, সেই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। ওনার নিজের ইমেজ নিয়ে সবাই প্রশংসা করছেন, কিন্তু এই ইমেজটা শুধুমাত্র নিজের ইমেজের মধ্যে সীমাবদ্ধ রাখলেও তার শেষ রক্ষা হবে না যদি না তিনি তার পারিষদবর্গকে বা তার অনুসারীদের একই কাতারে না আনতে পারেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।